সাংবাদিক টিম মার্শাল একবার একটি মন্তব্য করেছিলেন, ভারত এবং পাকিস্তান শুধুমাত্র একটি বিষয় সহমত হতে পারে যে তারা কেউ কারুর পাশে থাকতে চায় না। বিবাদ থেকে জন্ম, তাই জন্ম থেকেই বিবাদ। ভারত যত এগিয়েছে সমৃদ্ধির পথে ততটাই পিছিয়ে পড়েছে পাকিস্তান। একদিকে ভারত মহাকাশে মানুষ পাঠিয়েছে, উল্টো দিকে পাকিস্তান ভারতে জঙ্গি পাঠিয়েছে। তাতেও কাজ না হলে এবার দেশের অন্দরে বিভেদ তৈরির চক্রান্ত। পহেলগাঁওয়ের ঘটনা, পহেলগাঁওয়ের হামলা যে চক্রান্তকে ফাঁস করে দিয়েছে। সালটা 1971। ভারতের দুপাশেই তখন বিপদের নাম পাকিস্তান। 27 মার্চ লোকসভায় দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন, এমন কঠিন সময়ে সরকার যত কম কথা বলে ততই ভালো। সে বছর 3রা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ভারত। দিল্লির কৌশলী কুঠারাঘাতের টুকরো হয়েছিল পাকিস্তান। যে ক্ষত সারানোর উপযুক্ত মলম বোধহয় আজও পায়নি আমাদের প্রতিবেশী। তাই ভারতের শান্তি নষ্ট করতে বারবার হাতিয়ার করেছে সন্ত্রাসকে। আজও যখন পাকিস্তানের অর্থনীতি বেসামাল, সেনাবাহিনী ছত্রখান, রাজনীতির টালমাটাল, তখন জাতিকে এককাট্টা করতে ফের সেই সন্ত্রাসকেই বেছে নিল ইসলামাবাদ। তবে এবার চক্রান্ত আরো গভীর। পহেলগাঁওয়ের হামলা ইঙ্গিত দিচ্ছে এ যেন আরো একবার সেই দ্বিজাতি তত্ত্বের ভূতকে জাগিয়ে তোলার চেষ্টা। যে তত্ত্বের ওপর দাঁড়িয়ে 47-এ ভাগ হয়েছিল দেশ, কিন্তু এবার বোধহয় হিসেবে একটু ভুল হয়ে গেল পাকিস্তানের। পহেলগাঁওয়ে হামলার পর কাশ্মীরের মানুষের আবেগ, উৎকণ্ঠাই বলে দিচ্ছে পুরনো অস্ত্রের শান দিতে গিয়ে হাত পুড়িয়েছে ইসলামাবাদ। যদিও তারপরেও থামেনি নির্লজ্জ আস্ফালন। তাই এবার শত্রুকে শিক্ষা দেওয়ার পালা। কাশ্মীর থেকে কন্যাকুমারী এক সুরে বদলার দাবি। পহেলগাঁওয়ের বদলা নিতে তৈরি দেশ। 3 বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থল, জল, আকাশ সব ফ্রন্টেই চলছে যুদ্ধের মহড়া। যে কোনো মুহূর্তে সামরিক অভিযানে যেতে পারে ভারত। মোদী জমানায় 2টো সার্জিক্যাল স্ট্রাইক দেখে ফেলেছি আমরা। এবার কি তবে আরো বড় কিছু অপেক্ষায় দেশ? আমাদের আজকের মোশন, সপ্তাহ পার বাড়ছে ক্ষোভ, কথা থাক এবার বদলা হোক। আমাদের মোশন, কথা থাক এবার বদলা হোক। কিন্তু সত্যি কি যুদ্ধ সম্ভব? সত্যি কি যে অর্থনীতির অবস্থা পাকিস্তানের বা আমাদেরও, সত্যি কি যুদ্ধ সম্ভব? গোটা দেশে কিন্তু এই মুহূর্তে একটা প্রবল যুদ্ধের হাওয়া তৈরি হয়েছে। আজ এ নিয়ে বলার জন্য যারা আমার সঙ্গে আছেন, প্রথমে আলাপ করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। সুমন, আপনাকে স্বাগত। পাশে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন সুমন ভট্টাচার্য, আরেক রাজনৈতিক বিশ্লেষক। আমার একদম ডান দিকে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। একদম বাঁ দিকে আছেন কেয়া ঘোষ, বিজেপির পক্ষে। পাশে রয়েছেন ইমন কল্যাণ লাহিড়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। পাশে রয়েছেন কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আমার প্রথম বক্তা কেয়া, বিজেপির পক্ষে কেয়া ঘোষ। নিউজ 18-এর সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাতে পারছি না। শুভেচ্ছা জানানোর ইচ্ছে বা পরিস্থিতি কোনোটাই নেই এই মুহূর্তে। আমার দেশের 26 জন তরতাজা প্রাণ যেখানে গেছে, কলকাতাতেও খুব হাল ফিলে তাদের 14 জন মানুষ জ্যান্ত পুড়ে মারা গিয়েছে। সব মিলিয়ে খুব ভালো আমরা নেই। অবশ্যই বিষয়টা যেখানে হচ্ছে যে হামলা কবে হবে, বদলা কবে হবে, বিশ্বদার শুরুটা খুব চমৎকার হয়েছে। বিশ্বদা বললেন যে ইতিমধ্যেই কিন্তু মোদি জমানায় দুবার সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে, অর্থাৎ চোখের বদলে চোখ। এই নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই। আমরা দেখেছিলাম উড়ির সেই হামলা, তারপরে সার্জিক্যাল স্ট্রাইক। আমরা দেখেছিলাম পুলওয়ামার হামলা, তারপরে হয়েছিল বালাকোট এয়ার স্ট্রাইক, এবং তারপরে এই পহেলগামের স্মৃতিটা আরো খারাপ। কারণ আমাদের যারা
সিভিলিয়ান, এখানে সামরিক বাহিনীর স্যার রয়েছেন, ব্রিগেডিয়ার স্যার রয়েছেন, কর্নেল স্যার রয়েছেন, তারা নিশ্চয়ই বিষয়টাকে আরো বিস্তারিতভাবে বলবেন। কিন্তু সিভিলিয়ান যাদের এই দু দেশের যে কূটনৈতিক বলি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে ঝগড়া, তাদের কোনো দোষ ছিল না। তারা নেহাতি সেখানে কাশ্মীর, জম্মু কাশ্মীরের নৈসর্গ সেটাকে উপভোগ করতে গেছিলেন। তাদের যেভাবে বেছে বেছে ধর্ম নিয়ে মারা হলো, এইটা ইসলামিক টেরোরিজম, এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সেটা নিচ থেকে শুরু করে জম্মু কাশ্মীর, যেটা শ্রীনগর থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের শামশেরগঞ্জ, সব জায়গায় এই ইসলামিক টেরোরিজম যেভাবে বেড়েছে, সেটা নিয়ে কথা বলতে হবে, কথা শুনতেও হবে। যেটা বারে বারে জিজ্ঞাসা করেছে কবে হবে বদলা, আমি কয়েকটা তথ্য দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে বদলা তো শুরু হয়ে গেছে। সব বদলা, সব যুদ্ধ কি শুধুমাত্র ওই সামরিক বাহিনীর ওই গুলি গোলা বন্দুক বর্ষণে হয়? ওই ঝিলামের জল কোথাও ছেড়ে দিচ্ছে, আবার কোথাও কোথাকার জল যে আটকে দেবে বিশ্বদা, সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু কারণ ইতিমধ্যেই সিন্ধু নদের যে জল সমঝোতা, সেটা কিন্তু রদ হয়েছে, এবং সেই রদ কতদিন থাকবে আমরা জানি না। কাশ্মীর থেকে যারা মারা গিয়েছেন তাদের বদলা চোখে চোখ রেখে এবং উপযুক্ত বদলা হবে। আমরা কাদের সঙ্গে লড়ছি? দেখুন, লড়াই হয় সমানে সমানে। পাকিস্তান, যাদের এই মুহূর্তে সামরিক বাজেট সারা দেশের মধ্যে 38, আর ভারতবর্ষের বাজেট হচ্ছে সারা দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে চতুর্থ। আমরা লড়াই করছি কাদের সঙ্গে? যাদের ভারতবর্ষের সারা দেশে সামরিক র্যাঙ্কিং চতুর্থ, এবং পাকিস্তানের 12 বা 14, মানে প্রথম 10-এও আসে না। যুদ্ধ শুধুমাত্র সামরিক গোলাগুলি বন্দুক বিনিময় হবে, কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে আমাদের কতগুলো জওয়ান, কতগুলো সৈন্যবাহিনীর জওয়ান, তাদের মৃত্যু হবে। কিন্তু এসব সত্ত্বেও বলছি, 26 জনের রক্ত হবে না কো ব্যর্থ। কিপ কাম, হ্যাভ ট্রাস্ট, সেভ মোদি। আর নরেন্দ্র মোদি সেই মানুষ যে কিনা 26/11 বদলা এই তার জমানাতেই নিয়েছে। তাহাবুর রানা সে আমেরিকায় লুকিয়ে বসেছিল, তাকে নিয়ে এসেছে নরেন্দ্র মোদি। কেয়া দুটো স্ট্রাইকের কথা বললেও বালাকোট আর উরি একদম ঠিক কেয়া, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি চূড়ান্ত গোয়েন্দা ব্যর্থতার কথাও মাথায় রাখতে হবে। এত বড় গোয়েন্দা ব্যর্থতা তাবৎকালে হয়নি, এটাও কিন্তু একটা বিষয়। পরের বক্তা কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। প্রথমেই আমি আমার তরফ থেকে এবং আমার দলের রাজ্য সভাপতির তরফ থেকে যেসব পরিবার এবং ফোর্সের লোকেরা নিহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই। এবং আমার পূর্ববর্তী বক্তা বললেন যেটা, কলকাতাতেও আমরা আমাদের প্রায় 14 জন সহ নাগরিককে, যার মধ্যে 2 জন শিশু ছিল, আমরা হারিয়েছি। তাদের সেই সব পরিবারের প্রতি আমাদের সমবেদনা। বিশ্বদা, একটা জিনিস খুব অবাক লাগলো। বহুবার পাকিস্তান চেষ্টা করেছে ভারতবর্ষকে ভৌগোলিকভাবে ডিস্টেবিলাইজ করতে, উগ্রপন্থী পাঠিয়ে মানুষ খুন করেছেন, ফোর্সের ক্ষতি হয়েছে, ফোর্সের লোকেরা মারা গেছেন। কিন্তু এবার একটা জিনিস অদ্ভুত দেখলাম, একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি হলো, ধর্ম জিজ্ঞেস করে খুন করা। এই ধর্মের ভেদাভেদ রাজনৈতিক পরিসরে আমরা ভারতবর্ষের ভিতরে দেখি, কিন্তু এই প্রথমবার আমরা দেখলাম বহির্বিশ্ব থেকে ভারতীয় সমাজকে শুধু ভৌগোলিকভাবে নয়, ধর্মের ভিত্তিতে ভাগ করার একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে, যাতে আলটিমেটলি ভবিষ্যতে গিয়ে যেসব সংখ্যালঘু মানুষেরা ভারতবর্ষে থাকে, তারা এই ভূখণ্ডের সঙ্গে নিজেকে যাতে রিলেট করতে না পারে। এটা শুধু দৈহিকভাবে নয়, মানসিকভাবেও তারা যাতে এই ভারতীয় ভূখণ্ড থেকে নিজেদের আলাদা ভাবে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বলে আমার মনে হয়। এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সরকারকে এবং আমাদের ভারতীয় সমাজকে খুব সজাগ থাকতে হবে। আমি ধন্যবাদ জানাই সেই সব জম্মু কাশ্মীরের নাগরিকদের, সেটা পেহেলগাম হোক, শ্রীনগর হোক, এবং বিশেষ করে সোপোর, যেখানে আশেপাশেও কোনো ট্যুরিস্ট ছিল না, সেই সোপোরের মানুষও ক্যান্ডেল লাইট মিছিল করেছে এই ঘটনায়। জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমে পড়েছে এই প্রতিবাদ করতে। আমার দল, আমার নেতা, আমার দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে, সর্বদলীয় যে মিটিং হয়েছিল দিল্লিতে, ঐক্যবদ্ধভাবে ভারতীয় সমাজকে
সরকারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন এবং বিরোধী সব দল এই বিষয়ে এক কাঠা। আমরা চাই ভারতবর্ষ সঠিকভাবে এর বদলা নিক। কবে কি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল না হয়েছিল সেটা একটা নিশ্চয়ই মেনশন ওয়ার্দি বিষয়, কিন্তু আগামী দিনেও ঠিক শুধু মুখে নয় ঘুষকে মারুঙ্গা, এবার কিন্তু সত্যি ঘুষকে মারার সময় এসে গেছে। যুদ্ধ এমন একটা বিষয় যে বিষয়টা সত্যি আজকের দিনে ভারতের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সম্ভবত 10 দিন বা 11 দিনে সেই যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, 13 দিনে, যেখানে ঢাকাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল। কিন্তু আজকের যুদ্ধ কি এত তাড়াতাড়ি শেষ হওয়া সম্ভব? আমার তো মনে হয় না। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের, ওদিকে গাজার অবস্থা সবাই জানেন। এই ধরনের যুদ্ধ আজকের দিনে কি সম্ভব? পরের বক্তা কর্নেল কৌশিক সরকার। 22 তারিখের পর থেকে, 22শে এপ্রিলের পর থেকে যেমন আনআর্মড এত ট্যুরিস্টদের উপরে মানে গুলিগালা চালিয়ে তাদেরকে প্রাণে মেরে দেওয়া হলো, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, কোনো রকমভাবেই অ্যাকসেপ্টেবল নয়। সে আমাদের দেশ হোক বা যে কোনো দেশই হোক অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য একটা পাবলিক ওপিনিয়ন শুরু হয়েছে যেখানে সবাই চাইছে যে এবারে পাকিস্তানকে একটা উচিত জবাব দেওয়া হোক। আমার তরফ থেকে যেটা আমার বলা সেটা হচ্ছে আমাদের আর্ম ফোর্সেস কিন্তু প্রিপেয়ার্ড অল দ্য ওয়াইল একটা লড়াইয়ের জন্যে, অল দ্য ওয়াইল সেইভাবেই তারা ট্রেন্ড এবং সেইভাবেই তারা অ্যাক্টিভিটি করে থাকে। যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলা হয়েছে সেই সার্জিক্যাল স্ট্রাইক আগেও হয়েছে, এই জামানাতেও হয়েছে, এবং যখনই হয়েছে তখনই হয়েছে যখন পাকিস্তান আমাদেরকে কিছু একটা করার চেষ্টা করেছে, আমরা তার মুঁহতোড় জবাব দিয়েছি। সেই মুঁহতোড় জবাবটা খুব দরকার। এবারে এমন একটা জবাব দেওয়া দরকার যে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে যায়। সেটা কিন্তু সম্ভব, কারণ আমাদের আর্মির বা আর্ম ফোর্সেস এতভাবে টেকনোলজিক্যালি সাউন্ড আজকের দিনে, যেটাতে তারা খুব বড়ভাবে পাকিস্তানের উপরে একটা আঘাত আনতে পারে। কিন্তু আমাদের সেই সময় এটাও মনে রাখতে হবে দুটোই নিউক্লিয়ার স্টেট, সেইটা মাথায় রেখেও আমাদের এগোতে হবে। সেই জন্য একটা প্ল্যান প্রিপারেশনেরও দরকার আছে। আমাদের দেশের নাগরিককেও সিকিওর রাখতে হবে, সেটারও একটা ব্যাপার আছে। সেই জন্য হুটহাট করে যে কোনো লড়াই হবে সেটা হবে না। কিন্তু পাকিস্তান কিন্তু একটা প্যানিক স্টেটে চলে গেছে আমাদের মহড়া দেখে। আমাদের আজকেই এয়ারফোর্স কয়েকটা এয়ারক্রাফট গঙ্গা এক্সপ্রেসওয়েতে ল্যান্ড করেছে, সেটা দেখে তাদের ভিতরেও একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের এয়ারফোর্স এখন একটা অত্যাধুনিক একটা এয়ারফোর্স, যতই পুরনো বিমান হোক যাই হোক, দে আর ওয়েল মেনটেন্ড অ্যান্ড তারা কিন্তু ডেলিভার করতে ওস্তাদ। আমাদের একটা অভ্যেস আছে যে কম রিসোর্স দিয়েও আমরা লড়েছি। 71-এ পাকিস্তানের কাছে আমাদের চেয়ে বড় হাতিয়ার ছিল, অনেক বেশি অ্যাডভান্স ছিল টেকনোলজিতে, বাট ওদের 93,000 সৈন্য বাংলাদেশে সারেন্ডার করেছিল। এবারে এই কথাটাও উঠছে, এবারে কি 2 লাখ সৈন্য সারেন্ডার করবে? নিশ্চয়ই করবে, যদি সেই ফ্রি হ্যান্ডটাম প্রধানমন্ত্রী দিয়েছেন এবং পলিটিক্যাল এম ইজ ভেরি ক্লিয়ার। সেই জন্যে সেটা মাথায় রেখে এখন আমাদের এগোতে হবে। মিসাইল টেস্ট, আমাদের যত রকম অস্ত্র আছে সেগুলো সব টেস্ট হচ্ছে অন এ রেগুলার বেসিস, এবং সেইগুলো মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে যে আমাদের কাছে ব্রহ্মসের মতো মিসাইল আছে, যেটা পাকিস্তানে অলরেডি একবার চলে গেছিল, ভুলবশত একবার ফায়ারও হয়ে গেছিল, এবং তার ড্যামেজটাও আমরা দেখেছি, এবং তাদের রাডার সেটা ধরতে পারেনি, সেটাও আমরা দেখেছি। এটা ঠিক যে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট সক্ষম জবাব দেওয়ার জন্য, কিন্তু একটা যুদ্ধ, সেই যুদ্ধর যে মানে খরচ, সেই যুদ্ধের যে মানে আর্থিক ব্যয়ভার, সেটা তো একটা হিউজ। এবং তারপরে বড় বিষয় হচ্ছে ভারত একটা মানে উন্নয়নশীল দেশ, সেই দেশ পাকিস্তান এমনিতেই তার রাজনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ। সেই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কি যুদ্ধের দখল নিতে পারবে জানা নেই, যুদ্ধ হবে কিনা তাও জানা নেই। কিন্তু গোটা দেশের উপর একটা বিরাট চাপ তৈরি হয়েছে, গোটা দেশের চাপ তৈরি হয়েছে সরকারের উপর যুদ্ধে যাওয়ার জন্য, এবং এটাও কিন্তু একটা নতুন চাপ, যে চাপটা কিন্তু 70 বা 62 বা তারও আগে ছিল না। পরের বক্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্নাল। 1988-এ প্রথমবার জেএনকেতে লড়াই শুরু হয়ে গেল। একদিকে পাকিস্তান ট্রেন্ড টেররিস্ট, অন্যদিকে ইন্ডিয়ান আর্মি। আমি 1990 থেকে 97 পর্যন্ত 3টে টেনিওর করেছি। প্রথমে সিনিয়র মেজর ছিলাম, তারপরে কমান্ডিং অফিসার ছিলাম। তখন
লস্করে তৈবা দাঁড়িয়ে আমাদের সাথে যুদ্ধ করতো, ফায়ারিং হতো। আমরা অনেক টেররিস্ট মেরেছি। আমারও একটা অফিসার, 3টে জওয়ান মারা যায়, 2টো অফিসার, একটা জেসিও, 3-4টে ছেলে গুলি খায়। গড ব্লেস, ওরা জ্যান্ত আছে। এটা চলছে সিন্স 1988। 2016 উরি ইনসিডেন্ট, প্রথমবার ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সেস রিঅ্যাক্ট করলো, সার্জিক্যাল স্ট্রাইক। আমার প্রশ্ন হচ্ছে খুব সিম্পল, 28 বছর লাগলো আমাদের রুলিং পলিটিক্যাল পার্টিস দের পাকিস্তানের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে? যাই হোক, ওটা হয়েছে। তারপরে 2000 পুলওয়ামা হলো। এখন অবস্থাটা কি? ফর্চুনেটলি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা শক্ত মেসেজ পাকিস্তানকে পাঠিয়েছে, আর সেরকম ভাবে মিলিটারিকে অর্ডার্স দিয়েছে, তৈরি, ওরা রিহার্সাল করছে। আমাদের প্রতি ইন্টারন্যাশনাল সাপোর্ট প্রায় 100%। যখন বালাকোট হয়েছিল আর আমরা এয়ার অ্যাটাক করেছিলাম, কোনো দেশ আমাদের ক্রিটিসাইজ করেনি। আমি আশা করি এইবার যখন আমরা স্ট্রাইক করব, কে আমাদের ক্রিটিসাইজ করতে পারে? হয়তো মেবি টার্কি আর নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া নিজের লোকেদের খাবার দিতে পারে না। চায়নাও চুপচাপ ছিল যখন বালাকোটে আমরা এয়ার অ্যাটাক করেছিলাম। কিরকম ভাবে করা হবে? প্রথম 2 বার আমরা আর্মি আর সিলেক্টিভলি এয়ারফোর্স ব্যবহার করেছি। এখন এইবার থ্যাঙ্কফুলি আমাদের রুলিং গভর্নমেন্ট বলেছে ওয়াইড স্পেকট্রাম রিঅ্যাকশন হবে। আর্মি, নেভি, এয়ারফোর্স কে কি করবে কেউ জানে না, কিন্তু একটা জিনিস খুব ক্লিয়ার, আমরা কোথায় মারবো, কবে মারবো, কিরকম ভাবে মারবো, আর কতটা ক্ষতি করবে, আর কতদিন এই যুদ্ধটা চলবে, সেটা ইন্ডিয়া ডিসাইড করবে। তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে। গোটা দেশের যে প্রবল চাপ যে সরকারের ওপর কিছু করতে হবে, কিছু করো। 2 বার এয়ার স্ট্রাইক হয়েছে, কিন্তু পাকিস্তান কি চুপ করে বসে আছে? আমরা এখানে বসে আলোচনা করছি, ঠিকই আছে, কিন্তু পাকিস্তান তো চুপ করে বসে নেই। এয়ার স্ট্রাইক করতে গেলেও তার পারিপার্শ্বিক অবস্থাটাও ভাবতে হবে। এক জিনিস তো অ্যাপ্লাই করা প্রতিবার হয় না, কিন্তু সরকারের উপর প্রবল চাপ তৈরি হয়েছে। যে প্রশ্নটা ব্রিগেডিয়ার সান্যাল তুললেন, আমি ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো তার বক্তব্য শোনার জন্য, যে সত্যি চায়না কি করবে, বা পৃথিবীর অন্যতম শক্তিধর দেশ চায়না, তার রোল কি হবে? একটা জিনিস আমাদের প্রাথমিকভাবে মাথায় রাখতে হবে, 1947 সালে যে জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, সেটা ছিল একটা প্রিন্সলি স্টেট, এবং হরি সিং স্বেচ্ছায় কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হন। কেননা সেই সময় পাকিস্তানি মিলিশিয়া কিন্তু জম্মু এবং কাশ্মীর আক্রমণ করতে শুরু করেছিল। ভারত যুদ্ধ করেছিল, পাকিস্তান যুদ্ধ করেছিল, এবং হরি সিং এর কাছে খুব ক্লিয়ার একটা মেসেজ ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, আইদার পাকিস্তানে জয়েন করুক, নইলে ভারতে জয়েন করুক। কিন্তু পাকিস্তান একতরফাভাবে যখন আক্রমণ চালায়, তখন হরি সিং ভারতবর্ষের সঙ্গে যোগদান করে। 1948 সালে এটা রেফার্ড হয় ভারতের দ্বারাই ইউনাইটেড নেশনসে, এবং সিজ ফায়ার সেখানে জারি করা হয়। তারপর থেকে পাকিস্তানি সৈন্য সেই লাইন অফ কন্ট্রোল, অর্থাৎ সেই সময় পর্যন্ত যেখানে তাদের সেনাবাহিনী ছিল, সেই জায়গাটা ছেড়ে যায়নি। আজকে 26 জনের মৃত্যুর পর আমার মনে হয় যে আন্তর্জাতিক আইন অনুযায়ী লিগালি চায়না কেন, চায়না তো আরো একটা অংশ দখল করে আছে, আকসাই চীন, শাসগাঁও, সেটা 63 সালে দেওয়া হয়েছিল চায়নাকে পাকিস্তানের পক্ষ থেকে 62 সালে যুদ্ধ জয়ের পর। আজকে যে কোনো প্রকারে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা ভারতবাসীর ফিরে পাওয়া প্রয়োজন, কেননা এটা পলিটিক্যাল ডিসিশন, এটা কোনো রকম সামরিক ডিসিশন ভারতবর্ষ কোনোদিন নেয়নি।
এটা জনমতের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত 71 সালেও নেওয়া হয়েছিল এবং আজকে 2025 সালে যখন 26 জন ভারতবাসীর এবং কিভাবে মৃত্যু হয়েছে, নৃশংসভাবে মৃত্যু হয়েছে, তখন কিন্তু চায়না এখানে কিচ্ছু করবে না। আর অনেকে বলছে নিউক্লিয়ার ডিটারেন্সের কথা। নিউক্লিয়ার ডিটারেন্সটা খুব ইম্পর্টেন্ট কথা। পাকিস্তানের ক্ষমতা নেই, আমরা যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীর অকুপাইও করে নিই তাহলে নিউক্লিয়ার বোমা ছাড়ে। তার কারণ ওদের যে জিওপলিটিক্যাল লোকেশন আর আমাদের যে জিওপলিটিক্যাল লোকেশন দুটো কিন্তু আলাদা। আমরা বিশাল একটা দেশ। আর একটা কথা আমার মনে হয় যে অনেক সময় আমরা অর্থনীতির কথা বলছি, আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ের কথা বলছি। ভিয়েতনাম কিভাবে যুদ্ধ করেছিল দীর্ঘদিন মার্কিনীদের বিরুদ্ধে, আজকে আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার তাগিদে আজকে 26 জন সাধারণ মানুষ, সেটা কিন্তু জেনোসাইড কনভেনশনকে ভায়োলেট করা হচ্ছে। আর ইন্টারন্যাশনাল রিলেশনসে পাওয়ার সবচেয়ে বড় কথা নয়, জাতীয় স্বার্থ সবচেয়ে বড় কথা। জাতীয় স্বার্থ যখন আঘাতপ্রাপ্ত তখন কিন্তু ভারতবাসী চাইবে, গোটা দেশ চাইবে যেটুকু অংশ আইনত আমরা আমাদের পাওয়ার যোগ্য সেটুকু যেন ফিরে পাই। আর দ্বিতীয় একটা কথা, যেটা হিন্দু শব্দ ব্যবহার করে তারা মেরেছে, এই জঙ্গিরা বোধহয় ভুলে গেছে সাদাত হাসান মান্টো, যিনি একসময় পাকিস্তানে লাহোরে চলে গেছিলেন, ভারতবর্ষই কিন্তু তার মৃত্যুর পর তার মেয়েদের ডেকে নিয়ে এসে তাকে সম্মান জানিয়েছিল। পার্টিশনের দুঃখ কিন্তু ভারতবাসী বলেনি। আর এটাও মনে রাখতে হবে, আজকে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেখানে মৌলানা আবুল কালাম আজাদের মতো মানুষদের যথেষ্ট রকম একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং আমাদের ভাগ করা যাবে না। ভারতবর্ষ একটি ধারণা, ভারতবর্ষ একটি সভ্যতা, ভাগ করা যাবে না। যেটুকু জায়গা বাকি আছে আমার মনে হয় সেইটুকু নিয়ে নেওয়া প্রয়োজন। ডিপ পাকিস্তানে কি হবে আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু পিওকে আমাদের চাই। দেশে একটা দাবি উঠেছে পিওকে চাই। ঘটনাচক্রে মানে আপনারা কজন গেছেন জানি না, পিওকেতে মানে একদম লাইন অফ কন্ট্রোলে আমি গিয়েছি। আমার সৌভাগ্য হয়েছিল 18 মাস আগে একদম লাইন অফ কন্ট্রোলে যাওয়ার, এবং উল্টো দিকে মুজাফফরাবাদ, ঠিক তার উল্টো দিকে টিটওয়াল বলে ভারতবর্ষের শেষ গ্রামটা গিয়েছিলাম। একটা চুনের মার্ক করা আছে আর একটা সেতু রয়েছে, একটা অস্থায়ী সেতু, যে সেতুর ওদিকটা অর্ধেকটা পাকিস্তান আর অর্ধেকটা ভারতবর্ষ। মাঝখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, আমরা বলি কিষেনগঙ্গা আর পাকিস্তানিরা বলে নীলম। সুতরাং একই নদী, দুটো নামে উচ্চারিত হয়। টিটওয়ালের এদিকে টিটওয়াল ভারতের দিকে, টিটওয়ালের আরেকটা গ্রাম পাকিস্তানের দিকে। আমার নিজের চোখে এখনো ভাসছে সেই জায়গা। যুদ্ধবিরতি রয়েছে, কেউ কাউকে গুলি চালাবে না, কিন্তু প্রত্যেকটা পাহাড়ের কোণে কোণে বাংকার রয়েছে, দু দেশের সেনাবাহিনী মজুদ রয়েছে এবং দেখছে। যাই হোক, পরের বক্তা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইমনদার কথার সূত্র ধরে বলি, আমি ওনাকে সমর্থন করেই বলছি, ভারতের সমাজকে না পারবে পাকিস্তান ভাঙতে, না পারবে পাকিস্তান আশ্রিত সন্ত্রাসবাদীরা ভাঙতে, না পারবে ভারতবর্ষের মধ্যে থাকা একটি বিশেষ রাজনৈতিক দল ভাঙতে। যে জঙ্গিরা কাশ্মীরের পেহেলগামে ধর্ম দেখে দেখে খুন করেছে, সেই জঙ্গিদেরই রাজনৈতিক এজেন্ট হিসেবে যারা ভারতের মধ্যে কাজ করছেন, ধর্ম খুঁজছেন, সন্ত্রাসবাদের ধর্ম খুঁজে মুসলমানদের আলাদা করে নিশানা করছেন, তাদেরকে আমি এই জঙ্গিদের মানসিকতার থেকে আলাদা কিছু মনে করতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমরা বারবার শুনেছি যে ভারতবর্ষের মধ্যে যারা পাকিস্তানের বন্ধুরা রয়েছে, পাকিস্তান মনোভাবাপন্ন লোকজন রয়েছে, তাদেরকেও নাকি দারুণ টাইট দিতে হবে। আমি আদতেই একমত যে ভারতবর্ষের মধ্যেও পাকিস্তানের যে ধর্মান্ধ মানসিকতা, সেই মানসিকতার রাজনীতির কারবারিরা রয়েছেন, তাদেরকে টাইট দিতে হবে, টাইট আমরা দেব। কিন্তু এই পেহেলগাম আক্রমণের পরে সুমনদা একদম রাইটলি বলেছেন যে সমস্ত বিরোধী দল এই প্রশ্নে সরকারকে সমর্থন জানিয়েছে এবং এক বাক্যে বলেছে যে সরকার যা ব্যবস্থা নেওয়ার তারা নেবেন, এবং বিরোধী দল প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে সরকারের পাশে থাকবেন। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম সর্বদলীয় সংসদের একটি বৈঠক হলো, সেখানে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি কোথায় ছিলেন? তিনি সৌদি আরবের সফর কাটছাট করে তড়িঘড়ি ফিরে এলেন। আমরা ভাবলাম, আমরা আশা করেছিলাম তিনি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিরোধী দলের নেতা নেত্রীদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করবেন, তিনি জানাবেন যে কোথায় কি ভুল হয়েছে, কি কি পদক্ষেপ আগামী দিনে সরকার করবেন। না, তিনি সেটা করলেন না। তিনি সোজা চলে গেলেন
বিহার রাজ্যে, কারণ সেখানে তার নির্বাচনী জনসভা আছে এই বছরের শেষে। আর কমাসের মধ্যে বিহারের নির্বাচন, সেখানে নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী দুজনে মিলে হাসাহাসি করছেন মঞ্চে বসে, যার দুদিন আগে 26 জন ভারতীয়কে জঙ্গিরা খুন করে চলে গেছে। এই আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী। আমরা কি এই প্রধানমন্ত্রীর এক যুগের শাসনে থেকে, যিনি বড় বড় কথা বলেছিলেন, চীনকে লাল চোখ দেখাবেন, পাকিস্তানকে শেষ করে দেবেন, 2016 নোট বাতিল করে বললেন জঙ্গিদের সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিলাম, 2019 সালে 370 বাতিল করে বললেন আবার কোমরটা ভেঙে দিলাম, এই পেহেলগাম আক্রমণের মাত্র 2 সপ্তাহ আগে অমিত শাহ বললেন আবার ওই কোমরটা ভেঙে দিলাম। ভাঙা কোমর যে কতবার তারা ভাঙেন তারাই বলতে পারবেন। তারপরেও এই সার্জিক্যাল স্ট্রাইকের প্রশ্নে যখন আমাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন আমাদের সৈন্যবাহিনীর ক্ষমতা, আমি একমত, আমাদের সৈন্যবাহিনীর সেই ক্ষমতা আছে বদলা নেওয়ার, তাদের এই ক্ষমতাও আছে যাতে এই জঙ্গিরা একবারের জন্য আমাদের ভূখণ্ডে ঢুকে না আমাদের আধা সেনা না আমাদের সাধারণ মানুষ কাউকে মারতে না পারে। পেহেলগামের সেদিন ঠিক কি হয়েছিল, ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, প্রথমে সেনা, তারপর আধা সেনা, তারপর জম্মু কাশ্মীরের পুলিশ, যে 3টে বাহিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আনসারেবল টু অমিত শাহ, তারা কোথায় ছিল? তার 10 দিন আগে যখন নিশিকান্ত দুবের বিয়ের কিছু অ্যানিভার্সারি অনুষ্ঠান হচ্ছে, সেখানে একেবারে 6 লাখ সিকিউরিটি পার্সোনাল, অথচ যখন সাধারণ পর্যটকরা যাচ্ছেন সেখানে একজনও কেউ নেই। এর উত্তর আপনাদের দিতে হবে। বৈশারণ ভ্যালির ঘটনা তো মর্মান্তিক। আমারও সুযোগ হয়েছিল একটা এরকম ভ্যালিতে যাওয়ার, বাঙ্গাস ভ্যালি। সেটাও কিন্তু এভাবেই যেতে হয়, গাড়ি যায় না, ওই হেঁটেই যেতে হয়। সেটাও সীমান্তের খুব কাছাকাছি এবং অসম্ভব একটা নৈসর্গিক শোভা সেখানে রয়েছে। যাই হোক, গোটা দেশের যে প্রবল প্রেসার, প্রবল চাপ, সমাজ মাধ্যম, সাংবাদিক, খবর কাগজ, টেলিভিশন, রাজনৈতিকভাবে বিজেপি সরকার কিন্তু বেশ কিছুটা চাপে, কিছু একটা করতে হবে। সুমন ভট্টাচার্য। আমি যদি কেয়া মানে বিজেপির মুখপাত্র এবং কর্নেল কৌশিক সরকারের বক্তব্যটা ধরি, তাহলে এই বিষয়টা নিঃসন্দেহে থাকা উচিত যে কিছু একটা ভারত সরকারকে করতেই হবে এবং ভারত সরকার করবেও। আমি এইমাত্র চেক করছিলাম, দুটো স্টেটমেন্ট ভীষণ ইন্টারেস্টিং। ইউএস ভাইস প্রেসিডেন্ট ভান্স বলেছেন যে ভারত যেন এমন কিছু না করে যেটা যেন রিজিওনাল কনফ্লিক্টে ছড়িয়ে যায়, অর্থাৎ তাতে চীনও যোগ দিল, আফগানিস্তানও যোগ দিল, লট অফ আদার পার্টিস যেন যোগ না দেয়। তাহলে এটা মোটামুটি ধরে নেওয়া ভালো যে রুবিও যতই জয়শঙ্করকে ফোন করুন, উনিও জানেন যে ইন্ডিয়া একটা স্টেপ নেবেই। দ্বিতীয় কথা, আমি এক্ষুনি দেখছিলাম যে পিওকেতে একটা অর্ডার হয়েছে যে 2 মাসের অন্তত ফুড যেন জমা করে রাখা হয়। দেখুন, একটু প্র্যাকটিক্যালি কথা বলা যাক যে আমি অতটা মানে যেহেতু দুটোই নিউক্লিয়ার দেশ, আমি এরকম বলবো না যে কোনোদিন পিওকে দখল হয়ে যাবে, কিন্তু কর্নেল সরকার, ব্রিগেডিয়ার সান্যাল এখানে আছেন, আমরা কি অ্যাচিভ করতে পারি? আমরা আমাদের এলওসিটাকে আরটু ওপাশে ঠেলে দিতে পারি, অন্তত আরও 1200-1400 কিলোমিটার যদি আমরা পিছিয়ে দিতে পারি পাকিস্তানি ফোর্সকে, সেটা করাটা খুব জরুরি। আর যেটা বিজেপির মুখপাত্র হিসেবে কেয়া বললেন, যদি সেটাও আমরা করতে পারি, আমরা অনেকেই হয়তো বুঝি না যে পাকিস্তানের ইকোনমি কতটা আমাদের উপর ডিপেন্ডেন্ট। এমনকি বর্ডারে দাঁড়িয়ে যে পাকিস্তানি সোলজার যুদ্ধ করে, তাকেও ওষুধটা ইন্ডিয়া থেকে পেতে হয়, মানে আমরা ওষুধটা ঘুরপথে দুবাই দিয়ে এক্সপোর্ট করি। সো ইফ উই স্টপ দ্যাট এক্সপোর্ট, আমরা 85,000 কোটি টাকা লাফলি এক্সপোর্ট করি। তো আমরা যদি এক্সপোর্টটাকে একটু আটকাই, আগের দিনও আমি বলেছিলাম করাচি বন্দরকে যদি আমরা একটু ব্লকেট করবার চেষ্টা করি। দেখুন, পাকিস্তান যারা টেররিস্ট স্টেট, আমার মনে হয় এ ব্যাপারে শাহবাজ শরীফেরও কোনো সন্দেহ নেই। যে দেশ থেকে বিন লাদেনকে পাওয়া যায়, যে দেশে অভিযান চালানোর জন্য তাদের প্রিয় বন্ধু আমেরিকা অবধি তাদের সাথে কথা বলে না, তখন ধরেই নিতে হবে যে ইসলামাবাদ আসলে একটা সন্ত্রাসবাদের মোড়ক। তো সে বিষয়ে কোনো সংশয় নেই। তাহলে ভারত কি অ্যাচিভ করতে পারে? এক হচ্ছে, এটা একটা, আমি বিশ্বাস করি এটা একটা গোল্ডেন চান্স নরেন্দ্র মোদী সরকারের কাছে, যে যখন আমেরিকান প্রশাসনের একটা বড় অংশ ভারতকে ফেভার করে, তখন যতটা আমি পাকিস্তানকে পুশ করতে পারি, আমার পুশেরই দরকার। এবং আমি যদি পুশ না করি, তাহলে আমার যেটা ঝামেলা, আমি একটু আগেই দেখছিলাম ইউনুসের ওয়ান অফ দ্য অ্যাডভাইজার, তারা যিনি জামাতপন্থী নেতা, তিনি বলেছেন যে যদি পাকিস্তান আর ভারতের কোনো সামরিক সংঘর্ষ শুরু হয়, তাহলে আমরা গিয়ে নর্থ ইস্টের 7টা স্টেটকে দখল করে নেব। দেখুন, এগুলো হতে পারে সবই মন্তব্য বা রেদরিক, কিন্তু ভারতের মতো বড় রাষ্ট্রের জন্য
এই রেদরিকগুলো বেশিক্ষণ মেনে নিলে প্রথমে পেহেলগাঁওতে হামলা হয়েছে, এরপর দীঘাতে জগন্নাথ ধামে পুলিশ মানে বাংলাদেশের লোকজন চলে আসবে। মানে আমি অ্যাজ এ ভারতীয় ওটা চাইবো না। তো ভারতবর্ষের কাজ, এবং আবার কর্নেল সরকার এবং কেয়ার বক্তব্যকে যদি নিই, ইট শুড বি এ থটফুল ম্যানার। মানে আপনি হঠাৎ করে সকালবেলা সমস্ত মানে বিজেপির আইটি সেলের লোকরা উদ্বুদ্ধ হয়ে গেছে বলে নরেন্দ্র মোদীকে ঝাঁপিয়ে পড়তে হবে এরকম কোনো মানে নেই। ভেবে চিনতে কবে কোন দিন অ্যাটাক করা হবে এবং কতটুকু অ্যাটাক করা হবে। কর্নেল কৌশিক বাবু খুবই ভালো বলেছেন যে ব্রহ্মোস মিসাইল আছে, আমাদের কাছে ICBM আছে, এবং আমাদের মানে এয়ার পাওয়ার ইজ ফার সুপিরিয়ার, whether it's Rafale, whether it's Sukhoi, everything is far superior. সুমন একদম ঠিক বলছেন হয়তো, কিন্তু পিওকে পেছাতে গেলেও আমি নিজে দেখে এসেছি বলে বলছি। আমি যেটা দেখেছি, আমি যখন দাঁড়িয়েছিলাম একদম টিটুয়ালের লাস্ট গ্রামটাতে, ঠিক 150-200 মিটার দূরে নদীর ওপার দিয়ে একটা বিশাল হাইওয়ে যাচ্ছে। সেই হাইওয়েটা কিন্তু ওই আফগানিস্তান যেটা চায়না তৈরি করেছে, কারাকোরাম হাইওয়ে। সুতরাং আমার নিজের চোখে দেখা। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইবো, যেটা কেয়া বললে ভালো হতো, কিন্তু আমি বলছি ব্রিগেডিয়ার সান্যাল যখন বললেন 88 পরে আমাদের 26 বছর লাগেনি, আমরা 99-এ একটা কার্গিল, সুমন কার্গিল কভার করেছিল, আমাদের মধ্যে একমাত্র লোক কার্গিল কভার করেছিল। তো আমি নিজে দেখে এসেছি কারাকোরাম হাইওয়েতে প্রচুর ট্রাক এবং লরি, চীনের একটা হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে। সুতরাং চীন মানে পিছিয়ে দিলে আমরা যত পুশ করব তাহলে চায়নার উপর চাপ পড়বে, এবং ওপাশে বালুচিস্তান হুইচ ইজ অলরেডি বয়েলিং। একদম 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 একদম। গোটা দেশ তো অপেক্ষা করছে বদলা বদলা বদলা, যেটা সবাই বলছে, এটা হিউজ প্রেশার তৈরি হচ্ছে। আমার মনে পড়ছে যে জেনারেল শ্যাম মানেকশা, ফিল্ড মার্শাল শ্যাম মানেকশা, তিনি ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিয়েছিলেন যে এই সময় আমরা যুদ্ধে যেতে পারি না, বাংলাদেশ ওয়ারের সময় আমাদের আরো সময় লাগবে। তার কারণ বাংলাদেশ নদী নালার দেশ, বর্ষাকাল আসছে, আমি শুনেছিলাম, আমরা শুনেছি যা। তো সুতরাং তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলেছিলেন। তারপর 13 দিনের যুদ্ধ শেষ হয়েছিল। বর্তমান যুদ্ধ তো 13 দিনের শেষ হওয়ার যুদ্ধ নয়। বর্তমান যদি যুদ্ধ হয় বা কোনো কিছু হয়, আপনার কি মনে হয় যে কোন সামরিক অ্যাটাক করে ফিরে আসতে পারে ইন্ডিয়া, নাকি একটা ফুল ফ্লেজের যুদ্ধের জন্য যেতে পারে? আমরা কোনো ফরেন কান্ট্রিজের আশীর্বাদের জন্য অপেক্ষা করছি না। আমরা ক্লিয়ার কাট বলে দিয়েছি, টাইম অফ অ্যাটাক, ভেরিয়েশন অফ অ্যাটাক, ডিগ্রি অফ অ্যাটাক শুধু ইন্ডিয়া ডিসাইড করবে, আর ইন্ডিয়াই করবে। একদম একদম। আমি কর্নেল সরকারের কাছে আসছি। জঙ্গিরা এখনো কাশ্মীরে লুকিয়ে, তার মানে খাবার বা আশ্রয় কোনো কিছুরই অভাব নেই তাদের কাছে, এটা কিভাবে সম্ভব? দেখুন, কাশ্মীরে যারা যারা অপারেশন করেছেন তারাও জানবেন, ব্রিগেডিয়ার সান্যাল বলছিলেন উনি করেছেন, আমরাও করেছি। ওখানে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স প্রচুর, ওদের লোকাল সাপোর্ট এত বেশি ওখানে যে তারা তাদের গ্রামে তাদের থাকার জায়গা দেয়, তাদের খাবার যোগান দেয়, তাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে তারা কাজ করে। এবং আমাদেরকে এটা বুঝতে হবে, কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু এখনো পুরো স্যানিটাইজ হয়ে ওঠেনি। কদিন আগেই কাঠুয়াতে কিছু ঝামেলা হয়েছে, উগ্রবাদীদের সাথে আমাদের মুঠভেড় হয়েছে। এগুলো ভুলে গেলে চলবে না যে উগ্রবাদীরা ইন এ গ্রুপ অফ 3 or 4 যেখানে খুশি ইনফিল্ট্রেট করে যায়, এবং ওদেরকে আপনি কিছুতেই সেগ্রিগেট করতে পারবেন না এটা কমন লোক না এ উগ্রবাদী, কিছুতেই না। আপনি তিতওয়ালের কথা বলছিলেন, তিতওয়ালে তাংধার যে জায়গাটা, হ্যাঁ ওই তাংধার জায়গাটা, নীলাম ভ্যালি আর লিপা ভ্যালি, ভাস্ট এরিয়া, ওইখানে কিচ্ছু নেই, ওপেন বর্ডার, যে কেউ যেতে পারে, যে কেউ আসতে পারে। শুধু কয়েকটা মাইনফিল্ড আছে, সেই ভয়ে কিছু লোক ক্রস ওভার করতে পারে না, কিন্তু কিছু লোক আছে যারা ক্রস ওভার করে যায়। আমরা এক্সিকিউটিভ 20 ফিটের একটা নদী, তার বেশি কিচ্ছু নেই। আর ওখানে ওরা বেশিরভাগ ডমিনেটিং হাইটস গুলো কিন্তু পাকিস্তানের, একদম একদম। আমরা কিন্তু একটা রিসিভিং এন্ডে ওখানে, আমাদেরকে সেই জিনিসটাকে চেঞ্জ করা খুব দরকার। সব ডমিনেটিং হাইটসই ওদের, সবকিছু আমি দেখে এসেছি নিজে। কেয়া, এনআইএ এর প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে এই হামলায় বড় ভূমিকা নিয়েছিল OGW, যেটা উনি বললেন যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, যারা কাশ্মীরের বাসিন্দা, লস্করের সদস্য, যাদের নাকি পিওকে-তে জঙ্গি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। আজও 90 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কি করছিলেন গোয়েন্দারা, তারা কি কিছুই তথ্য নেই?
যেটা বললেন আমি আজকে আপনাদের চ্যানেলেই দেখলাম, আপনাদের নিউজে একটা ব্রেকিং দেখলাম যে আজকের দিনও 90 জন OGW কে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টা হচ্ছে যেটা কৌশিক স্যারও বললেন বা ব্রিগেডিয়ার স্যারও বললেন বা আপনিও যেটা প্রশ্ন করলেন, শত্রুটা দেশের বাইরের শত্রুকে তো আমরা চিনি, চিহ্নিত শত্রু, কিন্তু মুশকিলটা হচ্ছে বিষয়টা দেশের ভেতরের শত্রুকে নিয়ে। এই OGW তো ভেতরের শত্রু। ঠিক যেমন কিছু রাজনৈতিক দল আছে, তাদের কাছে তাদের দল, তাদের কোর ভোট ব্যাংক, তাদের দুধেল গাই এতটাই দরকারি, তারা ইসলামিক কথাটা শুনলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন। ইসলামিক টেরোরিজম বলা যাবে না। আমি অবশ্যই আছে। পাহালগামে তাদের ধর্ম দেখে দেখে মারা হয়েছে, তো এটা প্রমাণিত, এটা তো সাথে ইন্টেলিজেন্স সম্পর্ক। আরে ইন্টেলিজেন্সটা পরে আসছে, ব্যর্থতা থাকবে, কে কে কি কারণে ব্যর্থ সব তাদের তদন্ত হবে, শাস্তিও হবে। আমি বলছি কড়া শাস্তি হবে। কিন্তু আমি এই যে কথাটা যে শত্রুটা কেন বলছি, দেখুন আমাদের এই রাজ্যেই শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তারাও কিন্তু ইসলামিক টেরোরিজমের বলি, ঠিক যেরকম পাহেলগামের যারা 26 জন তারা ইসলামিক টেরোরিজমের বলি। প্রবলেমটা কোথায় কি হয়েছে? সুমন দা এক সেকেন্ড, সুমন দা এক সেকেন্ড, আমি বলিনি। সুমন দা এক সেকেন্ড, সুমন দা একটা ভালো কথা বলেন ইন্দিরা গান্ধীর, আপনিও জিজ্ঞেস বললেন, আমিও বলছি। কিন্তু ইন্দিরা গান্ধীর একটা সুবিধা ছিল সেই সময়, 71-এর সময়, তখন বিপরীতে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছেন আপনারা আপনাদের সঙ্গে আমাদের দেশ রয়েছে, আমাদের রাজনৈতিক দল রয়েছে। আরে আপনাদের কথা আসছে না। সুমন দা আপনি থামুন না একটু, আপনার ইন্ডি জোটের পাশে বসে আছেন বলছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বালাকোট এয়ার স্ট্রাইকে প্রমাণ চাই। পুলওয়ামায় আক্রমণে যে আধা সেনারা মারা গেছিলেন তাদের পরিবারের লোকজন বলেছিলেন যে আমাদের বাড়ির লোকের মৃতদেহ আমরা দেখতে পেয়েছি। আর আপনি যে স্ট্রাইক করলেন বললেন সেখানে কিছু কাকের মৃতদেহ দেখতে পেলাম, জঙ্গির মৃতদেহ কোথায়? এটা কোনো বিরোধী দলের নেতা নেত্রী নয়, পুলওয়ামায় যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের লোকজন বলেছিলেন। আর এত কথা বলছেন শাস্তি হবে, পুলওয়ামায় কার শাস্তি হয়েছে? পুলওয়ামায় কার শাস্তি হয়েছে? আপনাদের ওই ডায়লগবাজি ছাড়, আপনাদের ওই ডায়লগবাজি ছাড়। না পারেন সেনাদের বাঁচাতে, না পারেন সাধারণ মানুষকে বাঁচাতে। ইমন কল্যাণ লাহি, পহেলগাঁও হামলার পর যার নাম ঘিরে সব থেকে বেশি চর্চা হচ্ছে তিনি হচ্ছেন আসিফ মনির, পাকিস্তানের সেনাপ্রধান। এই হামলার কয়েকদিন আগে প্রবাসী পাকিস্তানিদের অনুষ্ঠানে তিনি কি বলেছেন সবাই জানে, এবং তার এই ভাষণের পরেই কি এই বিষটা বেশি ছড়ালো বলে মনে হয়, নাকি এটা ওয়েল প্ল্যান্ড বলে মনে হয়? বিশদে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে দলমত নির্বিশেষে, যে দীর্ঘদিন ধরে 47 সালের পরবর্তী সময় পাকিস্তান বিদেশি শক্তির মদত পেয়েছে, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় বিশেষ করে, যেটাকে আমরা বলি কোল্ড ওয়ারের যে সময়টা, সেই সময় ন্যাটোর অংশ হয়ে পাকিস্তান একের পর এক সাহায্য পেয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আমরা কিন্তু সেই সময় ভারতবাসী হিসেবে, ভারতবর্ষ হিসেবে আমরা নন অ্যালাইনমেন্ট পলিসি ফলো করেছিলাম, আমরা জোট নিরপেক্ষ নীতি ফলো করেছিলাম, এবং আমরা দীর্ঘদিন কোনো যুদ্ধে যেতে চাইনি। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের যুদ্ধ করতে হয়েছে। কার জন্য হয়েছে? পাকিস্তানের জন্য হয়েছে। 71 নিয়ে অনেকে কথা বলছেন, কারণ 47 থেকে 71 এই সময়কালটাও কিন্তু আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। যুদ্ধ কেন হবে না সে প্রশ্নটাও কিন্তু আজকে খুব জরুরি, কারণ যদি আমরা নর্থ ইস্টার্ন রিজনটা দেখি, একের পর এক অঙ্গরাষ্ট্রকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করা, ভারতবর্ষকে একটা ইউনিটি ইন ডাইভার্সিটি এরকম একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। আজকে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেনাপ্রধান যেটা বলছেন, আজকে পাকিস্তানের মুখোশটা খুলে যায়। পাকিস্তানে আমরা সবাই জানি পাকিস্তান সরকারকে চালায় সেনা। সেনাপ্রধানের এই ধর্মীয় অন্ধতা, এই ধর্মান্ধতা, এই যে ভাষণ, এটা কি কোথাও প্রভাব ফেলছে জঙ্গিদের ওপরে? দেখুন, ধর্মান্ধতা তো, ধর্মের নামে যদি কাউকে মোহ এসে ধরে সে তো মারবে আর মরবে, রবীন্দ্রনাথ স্বয়ং বলে গেছেন, এর বাইরে তো কিছু হয় না। আজকে এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের ধর্ম একটাই, ভারতবাসী। 1947 সালে কনস্টিটিউশনালি আমরা ঠিক করে নিয়েছিলাম, যার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আজকের দিন পর্যন্ত 26 জন ভারতবাসীকে মরতে হলো, সেটা একটাই কারণে, ভারতবাসী হিসেবে। এখানে কেউ বাদ নেই, এখানে কেউ বাদ নেই। বলুন। আচ্ছা, উনি যে বললেন বালাকোটে যে অ্যাকশনটা নেওয়া হলো, একটা কাকও মরেনি। আচ্ছা, ঠিক আছে স্যার, ওনাকে বেঁধে পাঠিয়ে দিলে খুব ভালো হয়, অনুরোধ করছি। না, আমি এই জিনিসটা একটু অ্যাম্পলিফাই করছি। এটা
প্রাইভেট মিডিয়াতে একটা ইনভেস্টিগেটিভ জার্নাল ওরা ইনভেস্টিগেট করেছিল। ওতে ওরা 3-4টে জিনিস ভালো বলেছে। প্রথম কথা হচ্ছে ইউএস স্যাটেলাইট গলফ বল সাইজের জিনিসটাকে দেখতে পারে, ফটো নিতে পারে, জায়গা বলতে পারে। ইন্ডিয়ান স্যাটেলাইট হয়তো 5 ফিট চওড়া একটা গোলাকার জিনিস ডিটেক্ট করতে পারে। ওদের স্যাটেলাইট সিস্টেম আমাদের চেয়ে অনেক অনেক সূক্ষ্ম। ওরা আমাদের খবর দিয়েছিল এই বিল্ডিংয়ে প্রায় 300টা পাকিস্তানি টেররিস্ট আছে, আর ওরা ডিটেক্ট করেছে, ওদের বডি টেম্পারেচার ডিটেক্ট করে ইন্ডিয়াকে খবর দিয়েছিল। আমাদের যে হোম মিনিস্টার অমিত শাহকে বলেছিল, আর অমিত শাহকে বলেছে 300 জন আছে। অমিত শাহ আবার বলেছে 300 জন আছে। লোকেরা জিজ্ঞেস করলো তোমাকে 300টা ফিগার কোত্থেকে পেলে, ও জবাব দিতে পারলো না। সেকেন্ড ইস্যু, ইসরায়েলের সাহায্য। আমাদের এয়ারফোর্স বলেছে ওরা বোধহয় স্পেস 2000 মিসাইল ব্যবহার করেছে আগেনস্ট পাকি টেররিস্ট। ওটা স্পেস 2000 মিসাইল ছিল না, ওটা ছিল ডেলাইলা মিসাইল, একমাত্র মিসাইল যেটা ডিটেক্ট করা যায় না। আর ইসরায়েল ইন্ডিয়াকে দিয়েছিল ব্যাটল টেস্টিং করার জন্য। থার্ড হচ্ছে ইন্ডিয়া কি সাহায্য পেয়েছে ইউএসএ থেকে আর ইসরায়েল থেকে। ইন্ডিয়াও ডিনাই করছে, ইউএসএও ডিনাই করছে, আর ইসরায়েলেও ডিনাই করছে। ব্রাউন ইউনিভার্সিটির একটা প্রজেক্ট আছে কস্ট অফ ওয়ার যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানে যুদ্ধ করতে 20 বছরে আমেরিকার খরচ হয়েছিল $2,31,000 কোটি। 2024 ফেব্রুয়ারিতে পেন্টাগন একটা তথ্য দিয়েছিল, সেই তথ্য অনুযায়ী ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে পুতিনকে অর্থাৎ রাশিয়াকে দৈনিক $29 কোটি খরচা করতে হচ্ছে। আজকের যে অবস্থা, আজকের যে অর্থনীতি, পাকিস্তানের অর্থনীতি অবস্থা খুবই শোচনীয়। কিন্তু ভারতেরও তো বিপুল ক্ষয়ক্ষতি হবে, যে অর্থনীতির পক্ষে ভালো নয়। পাশাপাশি এই যদি যুদ্ধ শুরু হয় বা কিছু একটা হলো বা কিছু, এই উপমহাদেশে চীন বা আমেরিকার মতো দুটো শক্তিশালী দেশ নাক গলানোর সুযোগ পেয়ে যাবে। এটাও কি ভাবাচ্ছে কোনোভাবে? চীন বা আমেরিকার নাক গলানোর তো বিষয় অবশ্যই আছে, কিন্তু যুদ্ধের খরচ নিয়ে মানে আমার ধারণা, আমার পারসেপশনে যে ভারতবর্ষ খুব ভাবিত নয়। কারণ ভারতবর্ষ এটা ধরে নিচ্ছে যে ধরনের অ্যাটাক ইন্ডিয়া করবে তার কোনো প্রত্যাঘাত পাকিস্তানের থেকে আসবে না। লেটস টক, মানে আমরা যেভাবে যুদ্ধকে প্ল্যান করা হবে, যেটা ব্রিগেডিয়ার সান্যালও বলছেন যে এটা তো একটা হাই প্ল্যানিং হবে, এবং আমরা 13 দিন কোনো যুদ্ধ চালাতে চাইবো না। আমরা 3-4 দিনের স্ট্রাইক ইত্যাদি একটা প্ল্যান করব, বা মেবি 2 দিনের স্ট্রাইক। তো সেইটাতে অবশ্যই আমাদের খরচ আছে, কিন্তু একটা জিনিস তো আসলে অনেক সময় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যুদ্ধ কেউ করতে চায় না, কিন্তু ভারতবর্ষের ওপরে যে ধাক্কাটা পড়েছে, ভারতবর্ষকে যেভাবে বিশ্ব দেখতে চায়, তাতে যদি আমরা প্রত্যাঘাত না করি, তাহলে এরপরে যে বললাম যে বাংলাদেশে অলরেডি বলছে যে আমাদের 7 সিস্টার্সে বলবে, চীন অনেক কিছু ভাববে। আমাকে আমার পারসেপশনটাকে ধরে রাখবার জন্য আমাকে একটা প্রত্যাঘাত করতেই হবে। সুমন, এই যে কংগ্রেস তো পাশে দাঁড়িয়েছে আমরা জানি, কিন্তু প্রধানমন্ত্রীর যে ছবি কংগ্রেস প্রকাশ করেছে, এই সময় কি এটা ঠিক? আমার মনে হয় ছবিটা যে পারসেপশন নিয়ে পোস্ট করা হয়েছিল আর যেভাবে সেটাকে ভারতীয় জনতা পার্টি তাদের সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট যে ব্যাখ্যা করেছে, আমার মনে হয় তার মধ্যে একটু বিস্তর ফারাক রয়েছে। অবশ্যই উনি দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর চেয়ারে যেই বসুন, যে দলের মানুষই বসুন, তিনি সম্মানের, এবং আমরা প্রত্যেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি, এবং সকল ক্রাইসিসে আমরা দেশ, রাষ্ট্র, সরকার এবং সরকার প্রধানের সঙ্গে থাকব। আপনি অন্যদিকে যদি দেখেন, যেটা আমাদের ভারত সরকারকে কমব্যাট করতে হবে, ওরা যেরকম ওয়াঘা বর্ডার বন্ধ করেছে, ওরা একটা কথা বলেছে যে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানগুলোকে ব্যবহার করতে দেব না। এটাকে ভারতও তাই করেছে না, ঠিক আছে, এটা কিন্তু ভারতের, এটা কিন্তু অর্থনীতিতে এর একটা ছাপ পড়বে। ভারতবর্ষের সঙ্গে সব ব্যবসা বন্ধ। পাকিস্তান ইন্ডিয়াকে কি এক্সপোর্ট করে আমার জানা নেই, কিন্তু ভারত কিন্তু ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক বহু হাজার কোটি টাকা
টাকার জিনিস পাকিস্তানকে আমি 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 পথে 85,000 কোটি টাকা, 85,000 কোটি টাকা। তো এই দুটো জায়গায় অর্থনীতিকে একটু টার্গেট। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, পাকিস্তান অলরেডি যুদ্ধ করছে ঘরের মাটিতে, তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, একটা হিসেব বলছে 2024 সালে পাকিস্তানের ছোট বড় মিলে প্রায় 250-র বেশি হামলা হয়েছে। কয়েকদিন আগেই দেখেছিলাম আমরা একটা গোটা ট্রেনকে আটকে রেখে দিয়েছিল বালুচিস্তানে। এবং এই এত বড় জায়গা বালুচিস্তান প্রায় পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে বললেই চলে, একটা বড় পার্ট। তারপরও ইস্টার্ন ফ্রন্ট বা ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তান কি আদৌ যুদ্ধ করার মতো অবস্থায় রয়েছে? পাকিস্তান অন গ্রাউন্ড কিন্তু সিরিয়াসলি কমিটেড। বালুচিস্তান বলুন, গিলগিট বলুন, এমন খাইবার পাখতুন বলুন, এগুলোতে খুব বড়ভাবে কমিটেড। এবং তাদের মনোবল, ওই যে ট্রেন হাইজ্যাক হলো তাতে কিন্তু ওদের অনেক মনোবল ভেঙে গেছে, যেটা আমরা বুঝেছি। সেটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার না অ্যাকচুয়ালি অন গ্রাউন্ড হয়েছে সেটা কিন্তু বলা একটু মুশকিল। কিন্তু যা মিডিয়া রিপোর্টস এসছে তাতে কিন্তু পাকিস্তানে নাকি স্টেট অফ রেজিগনেশন চলছে, প্রচুর সৈন্যরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাদের সিনিয়র অফিসাররা তাদের ফ্যামিলিকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে, অন্যত্রে পাঠিয়ে দিচ্ছে সেফ থাকার জন্যে। ওদের চিফের কোনো খোঁজ খবর নেই, কোনো রকম উনি মিডিয়ার সামনেও আসেননি, কোনো রকম ট্রুপসকে সাথে কথাও বলেননি, সেরকম কিছু হয়নি, সেরকম কিছু আমরা দেখছি না। কারণ এই সময় এইসব জিনিস কিন্তু খুব হয়, যেহেতু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ওভারঅল মনে হয় একটা পয়েন্ট অ্যাম্পলিফাই করতে চাই, ওরা কিন্তু প্যানিক সিস্টেমে চলে গেছে। এই প্যানিক হয়ে যাওয়াতে তারা একটা নিজার্ক রিয়াকশনে আরেকটা ভুল করতে যাবে, আরেকটা ভুল করবে, এবং সেই ভুলটার জন্য হয়তো ইন্ডিয়া অপেক্ষা। আমিও কর্নেল সরকারের সাথে একটা পয়েন্ট অ্যাড করব। এই যে গঙ্গা এক্সপ্রেসওয়েতে প্লেন নামানো মানে হচ্ছে যে আমি কারাকোরাম এক্সপ্রেসওয়েতেও প্লেন নামাতে পারি। এক্স্যাক্টলি, সাইকোলজিক্যালি উনি একটা ভালো কথা বলেছেন। পাকিস্তানের প্রবলেমটা কি হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করবে না, পাকিস্তান নিজের থেকে ধ্বংস হয়ে যাবে। 5টা আইসোলেটেড মানে স্টেটস বলুনের মধ্যে ভেঙে যাবে। বালুচিস্তানতে তো অর্ধেকটা তো অলরেডি রিবেলস খাইবার পাখতুনের অবস্থা, আফগানিস্তান অলরেডি ঢুকে নিয়েছে, টিটিপি পাকিস্তান আর্মির 12টা বাজাচ্ছে। এখানে পিওকেও একটা স্ট্রেঞ্জ ইন্ডিপেন্ডেন্ট দেশ আন্ডার পাকিস্তান। পিওকেতে একটা প্রাইম মিনিস্টার আছে, ওই প্রাইম মিনিস্টার হচ্ছে পাকিস্তানি পাঞ্জাবি, কাশ্মীরি নয়। কিন্তু দেশটা চলে যাচ্ছে, ওইখানেও বিদ্রোহ যাচ্ছে। সিন্ধের যে ঝামেলাটা চলছে, একটু ঠান্ডা আর হয়তো সবচেয়ে মারাত্মক যুদ্ধটা হবে, যেটা পাকিস্তানকে পুরো ভেঙে দেয়। তো পাকিস্তান ভেঙে যাবে কি পাকিস্তান ইন্ডিয়ার কাছে মার খাবে কেউ জানে না। প্রত্যেকে চাইছেন বদলা, যে কোনো উপায় হোক, সেটা এয়ার স্ট্রাইক হোক, সেটা যুদ্ধ হোক, সাময়িক যুদ্ধ হোক। সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রীকে, সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, এবং সিদ্ধান্ত নিতে হবে দেশের সামরিক বাহিনীকে। তার কারণ যে প্রবল চাপ তৈরি হয়েছে, এই চাপ থেকে কিন্তু রাজনীতিগত দিক থেকে বেরিয়ে আসা কিন্তু খুব 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 কঠিন। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন।